দরজায় কলিং বেল বাজার শব্দে জিহব গিয়ে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয়। আপনি? এই মিস্টার জিহব, আমাকে দেখে কি খুবই অবাক হলেন? না মিস্টার, আপনি এসব কি বলছেন? আপনাকে এসে অবাক হতে যাবো কেন? আসো না, আসুন একটু ভিতরে আসুন। হ্যাঁ অবশ্যই, কেন আসবো না? তা মিস্টার জিয়ান, আমি বুঝতে পেরেছি আপনি কিসের জন্য এসেছেন, তবে সরি, আমি কিছুদিন পরে আপনাকে আপনার দেনা সব পরিশোধ করে দিব। দাদা আপনি অনেকদিন আগে থেকেই ভয় যাচ্ছেন, কিন্তু কাজের বেলা দেখি সবই লবণঙ্গা। অনেক না, আপনি সব কি বলছেন? আমি আপনাকে খুব শীঘ্রই আপনার টাকা ফেরত দেওয়ার ট্রাই করবো। তা কিভাবে আপনি আমার টাকা ফেরত দিবেন? টাকা তো নেই আপনার কাছে, 1 টাকা। আমি কি এটা জানি না? প্লিজ মিস্টার জিয়ান, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। যেভাবে আর জানবো দুজনে কথা বলছিল, ঠিক সেই সময়ে ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসে। আসলে তে হচ্ছে যেহেতু একমাত্র মেয়ে, সে ক্লাস 9-এ পড়ে, তার বয়স 15 বছর। সে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে একবার নিচে নেমে আসে। আর জিয়ন জঙ্কুক, সে সাউথ কোরিয়ার নাম্বার 1 মাফিয়া। আর মিস্টার জেহক হচ্ছে একজন বিজনেসম্যান ছিল, কিন্তু তার ওয়াইফের ক্যান্সার হয়েছিল, মানে তের মা জিসুয়ের ক্যান্সার হয়েছিল, যার কারণে জেহকের সবকিছু বিক্রি করে জিসুর ট্রিটমেন্ট করাতে হয়েছে। কিন্তু জিসু আর বাঁচেনি, সাথে তার সব ধন সম্পদও সেখানেই শেষ হয়ে গেছে। আর এখন সে তার বিজনেস আবার নতুন করে শুরু করতে চাইছে। এর জন্য জাকুবের থেকে প্রায় 10 কোটি টাকা সে হাওলাত হিসেবে নিয়েছে, কিন্তু সে জাকুবের টাকা কোনো রকম ভাবে পরিশোধ করে দিতে পারছে না, কারণ সে এই বিজনেসে খুব বাজেভাবে লস খেয়েছে। তেকে সেই দিয়ে নামতে আসতে দেখে জাকুব এক নজরে তাকিয়ে আছে এই দিকে। She is a beautiful woman. My God. Mr. Jeho, এই মেয়েটা কে? ও হচ্ছে আমার একমাত্র মেয়ে, কিন্তু ওয়াও, সো গুড লুকিং। মিস্টার জেহো, আপনার আমাকে এই টাকাগুলো পরিশোধ করে দেওয়ার দরকার নেই। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, এর বিনিময়ে আপনাকে তো টাকা দিতে হবেই না, উল্টে আমি আপনাকে আর 20 কোটি টাকা দিব। আপনি কি আমার এই ডিলে রাজি? কি বলছেন এসব আপনি? টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে দিয়ে দেবো? অসম্ভব মিস্টার জেন, সে আমার ওয়াইফের আর আমার একমাত্র সম্ভব। আমি আমার মেয়েকে কখনোই আপনার হাতে তুলে দিতে পারবো না। কেন দিতে পারবেন না? পরে কিন্তু মেয়েকে হারাবেন চিরদিনের জন্য। মিস্টার জেন প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে দিতে পারবো না। আমি জোগাড় করবো টাকা 7 দিনের মধ্যে। ব্যাস, অনেক টাইম দিয়েছি আমি আপনাকে, আর টাইম দিতে চাই না। এখনই আপনি আপনার মেয়েকে দিবেন, আর না হলে আজকের মধ্যেই টাকা দিবেন, আর নাহলে আপনি দুইটাই উড়াই দেবেন। জাঙ্কুকের এমন করে ধমকি শুনে জেলো পরিবার একটু ভয় পেয়ে যায়। জেলো ভাবেন যে যদি তেইকে জাঙ্কুকের হাতে তুলে দেয়, তাহলে তো জাঙ্কুক হয়তো বা তাকে সুখিয়ে রাখবে, সাথে তার মেয়েটারও প্রাণ হারানো না, সাথে তারও নিজেরও প্রাণ হারানো না, সাথে সে অনেকটা টাকাও পেয়ে যাবে, আর যে টাকা ঋণ করেছিল সেগুলো থেকেও মাফ পেয়ে যাবে। এই জন্য যে হোক বিপাকে পড়ে আর কিছু না পেয়ে জাঙ্কুকের কথাতে রাজি হয়ে যায়। আর বেচারিতেই তো জাঙ্কুক আর জেহোকের এরকম কথাবার্তা দেখে সে আর পুরোপুরিভাবে নিচে এসে তার প্রাইভেটে যায়নি, বরং সে উপরে চলে গিয়েছে। আসলে জেহোকের দিকে হেসমতি পেয়ে জাঙ্কুকও এখানে আর দাঁড়ায় না, জাঙ্কুক চলে যায় নিজের ম্যানশনের দিকে। অন্যদিকে জেহক তো ড্রয়িং রুমে বসে বসে কান্না করছে। ও ভাবছে তার মেয়েকে হয়তো বা সে জলে ভাসিয়ে দিচ্ছে, তার মেয়েকে সে টাকার বিনিময়ে একজনের কাছে বিক্রি করে দিচ্ছে। সে একজন ব্যর্থ বাবা, তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। বাবা হয়ে মেয়ে এত বড় সর্বনাশ সে কিভাবে করতে পারলো? হয়তো বা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাবাই সে। এসব কিছু বলে জেহক অনেক বেশি আফসোস আর আক্ষেপ করতে থাকে। তারপর জেহক যায় তের রুমে। মামুনি, আমি কি আসতে পারি? হ্যাঁ দাদা, অবশ্যই। আমার রুমে আসতে কি তোমার পারমিশন লাগে নাকি? এসো। মামুনি, আমি খুব খারাপ, তাই না? বাবা, তুমি এমন কেন বলছো? তুমি আমার কাছে একদম সুপারম্যান। হ্যাঁ রে মা, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, আমিও তোকে অনেক ভালোবাসি মা, কিন্তু তোমার বাবা খুবই খারাপ। বাবা, তুমি এরকম ভাবে কেন বলছো? কি হয়েছে তোমার? কিছু হয়নি রে মামুনি, তুই থাক, আমি একটু আসছি। বলে জেহব সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে জাঙ্কুক নিজের মেনশনে এতক্ষণে পৌঁছে গিয়েছে, আর বড়সড় করে ধুমধাম করে আয়োজন করছে। সে বিয়ে করবে বলে কথা। সে এত বড় মাফিয়া, তার বাড়িতে বিয়ের সময় কোনো আয়োজন হবে না, সেটা কি কোনো হতে পারে? এই জন্য জাঙ্কুক সুন্দর করে বড়সড় করে আয়োজন করছে। আইদা, কামিন। ইয়েস স্যার, বলুন কি লাগবে? আমার বিয়েতে কোনো রকম ভাবে যাতে কোনো কিছু কমতি না পড়ে, এই ব্যাপারে একদম কড়াকড়ি ভাবে মনোযোগ দিয়ে কাজ করো, আর নাহলে সব কটার মাথা মাথা আমি 2 সেকেন্ড বলবেন। জি স্যার, অবশ্যই। আপনি কি বলছেন এসব? আপনি বিয়ে আর আমরা ঘুমিয়ে কাজ করবো, সেটা তো হতে পারে না। আপনার বিয়েতে আমরা কোনো কিছুতেই কমতি রাখবো না স্যার, এই নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে, ডায়লগ নামে কাজ করে দেখাও। জাঙ্কুকের হুকুম শুনে তারপর টয়লেট সেখান থেকে চলে যায় প্রপারলি কাজ করার উদ্দেশ্যে। আসলে জাঙ্কুকের বাবা মানে জাঙ্কুক এই অ্যাপার্টমেন্টে মানে এই ম্যানশনে জাঙ্কুক একাই থাকে। জাঙ্কুকের বাবা মা সে যখন ছোট ছিল তখনই মারা গিয়েছে, আর সে মানুষ হয়েছিল তার চাচার কাছে, যে কিনা 2-3 বছর আগে মারা গিয়েছে।
তাই জাঙ্কুকের কোনো পরিবার নেই বলা যায়। তারপরে ঠিক 7 দিন পরে খুব হইহুল্লোড় করে ধুমধাম করে পেকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। আসলে ওই দিন যে হোক পেকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে, সাথে অনেক ব্ল্যাকমেলও করেছে পেকে। তারপরে ফাইনালিতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু তার মন থেকে সবকিছু মেনে নিতে পারেনি, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে সবকিছুতে হেসুমতি দিয়ে দিয়েছে। তারপরে জাঙ্কুক তের বাড়ি থেকে গাড়ি করে লম্বা 2 ঘন্টা পরে জাঙ্কুকের মেনশনের সামনে গিয়ে গাড়িটা থামে। তারপর জাঙ্কুক আর তে দুইজন তাদের মেনশনের ভিতরে প্রবেশ করে আর ফারিদাকে অর্ডার দেয় যাতে তেকে উপরে নিয়ে যায়। যেই কথা সেই কাজ, ফারিদাও আর কোনো কিছু না ভেবে তেকে উপরের রুমে নিয়ে যায়, মানে জাঙ্কুকের রুমে, যে রুমটাকে একদম অন্যরকম ভাবে সুন্দর করে ফুল দিয়ে আর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তারপর সাউথ কোরিয়ার সবচেয়ে বড় বিউটি পার্লার দিয়ে তেকে আবার সুন্দর করে টেকুকের ভাষণের জন্য সাজানো হয়। তারা তেকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে সেখান থেকে চলে এসেছে আর তেও ভদ্রমের মতো বসে আছে সেখানে। দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পরে তার সদ্যবিবাহিত স্বামী জিয়ন জাঙ্কুক তার রুমে প্রবেশ করে আর সোজা হামলে পড়ে তের উপরে। তার কোনো ধ্যান ধারণাই নেই যে সে একটা ছোট্ট মেয়ে, তাকে নেওয়ার মতো ক্যাপাসিটি তার মধ্যে আছে কিনা। সে এসব কিছু পরোয়া না করে তের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা ক্ষুধার্ত নেকড়ের মতো। সে খুব জোর করে তের জামা কাপড়গুলো এক প্রকার টেনে টেনে ছিঁড়ে ফেলে। পর তের ঘাড়ে এবং গলায়, বুকে, পেটে সব জায়গায় জোরে জোরে লাভ বাইট করতে শুরু করে আর তেকে ডিপলি লিপকিস করতে শুরু করে। তারপরে শুরু হয়েছে তাদের মধ্যে ওলা লা 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 নামক গেমটা। দীর্ঘ 5 ঘন্টা পরে জাঙ্কুক স্যাটিসফাইড হয়ে তেকে ছেড়ে দেয় আর অন্যদিকে বেচারা তেই তো কখন সেন্সলেস হয়ে গেছে। কিন্তু এদিকে বেচারা জাঙ্কুকের কোনো খুশি ছিল না, সে তো তার কাজ মেটাতে ব্যস্ত। তারপর জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে তেকে নিয়ে ওয়াশরুমে যায়। তারপরে তেকে সুন্দর করে ফ্রেশ ট্রেশ করিয়ে এনে রুমে এনে সুন্দর করে শুইয়ে দেয়। তারপরে গিয়ে নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে আসে। তারপরে সে কোনো কিছু না ভেবে একটা সার্ভেন্টকে তের দায়িত্ব দিয়ে জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে যায়। জাঙ্কুক যাওয়ার প্রায় 4-5 ঘন্টা পরে তের জ্ঞান ফিরে আসে। সারা শরীর প্রচন্ড ব্যথা করছে তার। সার্ভেন্টকে আগেই বলা হয়েছিল যে তেই যখন জ্ঞান ফিরবে তখন যাতে তাকে একটা ব্যথা ইনজেকশন দেওয়া হয়। যে কথা সেই কাজ, সেও আর কোনো কিছু না ভেবে সুন্দর করে তের শরীরে সেই ইনজেকশনটা পোজ করে দেয়। আর ফলে তের ব্যথা 5 মিনিটের ভিতরে খুব কমে যায়। তারপরে তেরও আর কোনো সমস্যা হয় না আর তেকে সেই সার্ভেন্ট খাইয়ে দাইয়ে সেখানেই বসিয়ে রাখে আর তেও সুন্দর করে বসে বসে হেলান খেয়ে রেস্ট নিচ্ছিল। এভাবেই রাত হয়ে যায়। জাঙ্কুক সারাদিন কাজের পরে রাত্রের বেলা বাসায় ফিরে। জাঙ্কুক বাড়ি থেকে আসার সময় একটা ক্রিম নিয়ে এসেছিল যেটা কিনা একটা বেস্ট ক্রিম। আসলে তের বয়স অনেক অল্প হওয়ার কারণে তের তুলার বালিশগুলো অনেক বেশি ছোটই লাগছিল জাঙ্কুকের কাছে, যেটা কিনা জাঙ্কুকের একদমই ভালো লাগছিল না। তার জন্য এই ছোট তুলার বালিশ বড় করার জন্য জাঙ্কুক একটা ক্রিম নিয়ে আসে। জাঙ্কুক বাড়িতে ফিরে সোজা তের রুমে চলে যায়, মানে জাঙ্কুকের রুমে। জাঙ্কুক ঘরের ভিতরে ঢুকতেই দেখে তে হেলান খেয়ে শুধু চুপচাপ করে বসে আছে। তার হাতে তো কোনো ফোন নেই, অথবা এর বাড়িতে কোনো টিভিও নেই যে সে বসে বসে টিভি দেখবে, অথবা সে বসে বসে ফোন ইউজ করবে। সে চুপচাপ মাথা নত করে সেখানে চুপচাপ করে বসেছিল। তুমি ঠিক আছো তো? আসলে তুমি যা যা করতে পারো, ধন্যবাদ, কিন্তু আমি কালকে আমি বাবার সাথে দেখা করতে চাই। বাবার সাথে দেখা করবে মানে? বাবার সাথে দেখা করার কোনো অনুমতি নেই, বুঝতে পারছো? বাবার সাথে দেখা করার অনুমতি নেই মানে আমি কি আপনাদের সাহায্য করে চলে এসেছি নাকি আমি আমার বাবার সাথে দেখা করবো না? এই বাচ্চাদের মতো করো না, তুমি তোমার বাবার সাথে দেখা করতে পারবে না মানে পারবে না। কিন্তু কেন? তোমার এখন বিয়ে হয়ে গেছে আর এটাই তোমার বাড়ি আর এটাই তোমার সব, আর তোমাকে সারা জীবন আমার সাথে থাকতে হবে, ওকে? এই লাগে আমার কথা, আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না? এটা এমন কথা, তুমি তোমার বাবার কাছে যেতে পারবে না মানে পারবে না, শেষ। জাঙ্কুকের একটু উঁচু গলা ধমকি খেয়ে তেও আর কোনো কিছু বলে না, তেও মাথা নত করে সেটা মেনে নেয়। আসলে তেই ছোটবেলা থেকে তার বাবা মার কাছে খুব আদর যত্নের মানুষ হয়েছে। সে যখন একটু বড় ছিল তখনই তার মা যিশু মারা গিয়েছে, কিন্তু তার বাবা যেও কখনো তাকে কষ্টে থাকতে দেয়নি, তার জন্য তেকে কখনো কেউ ধমকও দেয়নি। তাই জাঙ্কুকের এমনতর ধমকে তে একটু খুব কষ্ট লাগে। তেই জাঙ্কুকের সাথে আর কোনো কথা না বলে সুন্দর করে এক পাশ হয়ে শুয়ে যায়। আর জাঙ্কুকও এটা দেখে আর কোনো কিছু বলে না। সে ফ্রেশ ট্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়, সেও তের সাথে শুয়ে যায়। যখন সে ফিল করেছে তে ঘুমিয়ে গেছে তখনই জাঙ্কুক তেকে সোজা করে শুয়ে দেয়। আর তারপরে যে ব্রেস্ট ক্রিমটা সে তের জন্য এনেছিল সেই ক্রিমটা সে নিজের হাতে সুন্দর করে তেয়ের তুলা বালিশগুলোতে লাগিয়ে দেয়। সুন্দর করে ম্যাসেজ করে করে জাঙ্কুক সুন্দর করে নিয়ম মোতাবেক লাগিয়ে দিচ্ছিল, যার কারণে তে ঘুমের ভিতরেও একটু একটু কেঁপে কেঁপে উঠছিল, কিন্তু তে পুরোপুরিভাবে ঘুমটা ভাঙে না। আর তারপরে জাঙ্কুকও নিজের কাজ সম্পূর্ণ করে। তারপরে ক্রিমটা রেখে দেয় পাশে থাকা টেবিলটার উপরে। তারপরে জাঙ্কুক আরেক পাশ হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে জাঙ্কুকের হঠাৎ করে মনে পড়ে যে জাঙ্কুক তো ক্রিমটা লাগানোর পরে তার তো বালিশের কভার দিয়ে বালিশগুলোকে ঢাকতেই মনে নেই। তারপরে জাঙ্কুক ওই পাশে ফিরে দেখে আসলে বালিশগুলো উন্মুক্ত হয়ে গেছে, এগুলো জাঙ্কুকের ঘোরাই হয়নি। তারপরে জাঙ্কুক এই বালিশগুলোকে ঘুরতেই যাবে, তার আগে জাঙ্কুকের মাথা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। জাঙ্কুকের উপরে ভর করে বসে আশিক জিনের আত্মা। তারপরে জাঙ্কুকের তুলার বালিশগুলো না ঘুরে সুন্দর ফিটারের নেই খেতে থাকে, যার কারণে তেও একটু নড়েচড়ে ওঠে আর তেয়ের ঘুমও ভেঙে যায়। তারপরে তে তো পুরো অবাক হয়ে যায়, এগুলো সে কি করছে?
কিন্তু সে চিৎকার করে না, সে শুধু জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল। অফ জান, তুমি এগুলো কি করতেছো? কি করতেছ মানে আপনি এগুলো কি করতেছেন? হ্যাঁ, অফ জান প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আপনি তো প্লিজ, আমি গায়ে হাত বলেন, আমি আপনাকে ডিস্টার্ব দিব না। সরি না, সব কিছু আমার, আপনি কি এরকম করছেন? ও গড, বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। জান পাখি, আমার সোনা, আমার ময়না, আমার টিয়া, এই যেমন করলে শোনা, এরকম করবেন না। হ্যাঁ, আপনি এগুলো কি করতেছেন? কি করতেছে? কিছুই তো করতেছি না। সব এডিট করে বলতেছেন, তারপরে বলতেছেন যে আপনি কিছুই করতেছেন না। জান, এগুলো সব স্বামীদের অধিকার। কিছু করতে অধিকার দেখেন আপনি। আমি সব কিছু দেখছি না, আমি সব কিছু করতে চাই না। খাটের মধ্যে হলে আপনি আজকে আমাকে অনেক ব্যথা দিবেন। আমার গায়ে অনেক ব্যথা লেগেছে, আমি আর আজকে কোনো ব্যথা দিতে চাই না। জান পাখি, কান্না করে না আমার সোনা। ওকে ওকে, আমি কিছু করতেছি না। তুমি দেখো আমি কিছুই করতেছি না। ওকে, শান্ত হও, শান্ত হও জান পাখি। জাঙ্কুক থেকে শান্ত হতে বলার কারণে তেও চুপচাপ হয়ে যায়। তেও আর কোনো রিয়েক্ট করে না। তারপরে জাঙ্কুক তের সাথে আলোচনা করে না। জাঙ্কুক ভাবছে যে তেকে কিভাবে মানানো যায়। তারপরে জাঙ্কুক তেকে সবকিছু বোঝাতে থাকে, বলতে থাকে, জান তুমি শোনো, আমি তোমাকে একটা কাহিনী বলি। কি কাহিনী বলবেন আপনি আমাকে? শোনো পাখি, কাহিনীটা হচ্ছে, আমি তোমাকে কিছু কথা বলি। ওকে, যে কথা বলতে তোমার মাথায় নোট করে রাখবা জান পাখি। শোনো, সব হাজবেন্ড ওয়াইফাই এরকম করে, বুঝতে পেরেছো? আপনি কিভাবে জানেন সব হাজবেন্ড ওয়াইফ এরকম করে? আমি কি সব হাজবেন্ড ওয়াইফদের ঘরে গিয়ে উকিচুকি মারেন নাকি? অফ জান পাখি, উকিচুকি মারতে হয় না, এগুলো সবাই জানে, বুঝতে পারছো? কিভাবে জানেন এগুলো? কি আমি তো জানি না। ওই আমি তো কেউ বাসে উকিচুকি মারি না, আমি তো কিছু জানিও না। আপনি মানুষের বাসে যে উকিচুকি মারেন, আমি হলে আপনি কিভাবে জানেন? কলিজা, আমি তোমাকে প্রমাণ দেই। আমি মানুষের বাসে উকিচুকি মারতে পারবো না। আই এম সরি, আমার এসব কিছু স্বভাব নেই। আসলে মানুষের বাসে উকিচুকি মারতে হয় কেন? মানুষের বাসে উকিচুকি মারে না তো। শোনো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে জাঙ্কুক জাঙ্কুকের ফোনটা বের করে দেখে কিছু অ্যাডাল্ট ভিডিও দেখায়। ইচ্ছি এগুলো মানুষ দেখে, ছি, ওরা তো নোংরা কেন? জান বাচ্চা, আসলে ওরা নোংরা না, ওরা ওই কাজ করতেছে যেটা আমি একটু পর আমি করবো। ওকে, ছি, আমি তুমি কখনো ওইটা আমাকে দেখো না। জান, দ্যাটস নরমাল। এখন আমাকে নিয়ে এসে হয় না, বুঝতে পারছো? ইচ্ছি না, আমি কিছু করবো না। জান, তুমি একটু টাচ করে দেখো, তুমি এখন টাচ করো। ওকে, তুমি জাস্ট এগুলো দেখো, তুমি দেখো ওরা কি করছে, আমরা ট্রাই করি। তুমি জানো আমাদের এটা কিউট, তোমার মতো একটা ফুটফুটে বেবি হোক। বেবি হবে? বেবি তো কিস করলে হয় যায়, আপনি এত কিছু করবেন কেন? হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমাকে তুলে কেন নিয়ে গেলেন? জানো না, আমার কলিজা শুধু একটা কিস করলে বেবি হয় না। ওকে, তাহলে কি করলে বেবি হয়? এই যে তুমি দেখতে পাচ্ছ, এগুলো করলে বেবি হয়, মানে কালকে আমরা যা করেছি সেটা করলে বেবি হয়ে যায়। এত ব্যথা পেতে হয়, আগে যদি জানতাম তাহলে আমি কখনো বেবি করতাম না। হ্যাঁ, তুমি তো বেবি করতে, মানে বেবি নিতে চাইতে না? মানে আমি তো বেবি ছিলাম, বিয়ে করবো, এই তো বেবি নিবো, আমাদের বেবিটা অনেক কিউট হবে না? মানে যাকে বিয়ে করি তার সাথে তার বেবিটা আমারটা অনেক কিউট হবে। কিন্তু এত কষ্ট করে তাহলে কিন্তু আমি বেবিকে পিছনে কিছুই দিব না, আমার এসব কিছু লাগবে না। তুমি এসব কি বলছো জান? লাগবে না মানে? লাগবে তো আমাদের। আর এমন বেশি কষ্ট না, তুমি 2-3 দিন এই তো কষ্ট পাবো, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে জান নাকি? 2-3 দিন কষ্ট করতে হবে। আমি কি 2-3 দিন কষ্ট করবো? হ্যাঁ, 2-3 দিন, জাস্ট 2-3 দিন। ওকে ওকে, তাহলে জান তুমি এখন আমাকে করতে দাও। আর না হলে তো আমাদের বেবি হবে না। আর তাছাড়া এগুলো করলে অনেক ভালো, তুমি বুঝতে পারছো? ওকে ঠিক আছে, কালকের মতো তুমি কান্নাকাটি করো না, বেশি নড়াচড়াও করবে না। ওকে ঠিক আছে, কিন্তু আপনি কালকের মতো আমাকে একটু ব্যথা দিবেন না। হ্যাঁ অবশ্যই বাকি, আমি তোমাকে একদম ব্যথা দিব না। তুমি কাজ করো আমার উপরে, জাস্ট 5 মিনিট। ওকে, জাস্ট 5 মিনিট। তারপর জাঙ্কুক অনেক কষ্ট থেকে মানিয়ে টানিয়ে তারপরে জাঙ্কুক তের সাথে শুরু করে দিয়েছে ওলালা ওলালা নামক গেমটা। মানে আরো কিছু অ্যাডাল্ট কথাবার্তা আমি এড করতে পারবো না, কারণ এতক্ষণ আমি অনেক কিছু বলে ফেলছি, তো আমাকে আবার ইউটিউব আপনি মেরে বের করে দিবে। সো স্কিপ এন্ড কি হবে এটা তোমরা জানোই। তারপর জাঙ্কুক 5 মিনিট বলে পুরো 5 ঘন্টা তের সাথে ওলালা ওলালা করতে থাকে, যেটা কিনা তের নিতে একটু কষ্ট হলো। প্রথম দিন যেহেতু মানিয়ে নিতে পেরেছে, দ্বিতীয় দিন তের তেমন একটা কষ্টও হয় না। তারপরে জাঙ্কুক থেকে ছেড়ে তেকে নিয়ে কোলে করে নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে। তারপরে তেকুক দুজনেই শাওয়ার নিয়ে একসাথে বেরিয়ে আসে, আর তেকে জাঙ্কুক শুয়ে দেয় বেডের মধ্যে। আপনি বলেছেন একদম আস্তে আস্তে করবেন, তাহলে এগুলো কি ছিল? জান তুমি শোনো, এটা তো জাস্ট কলিগের জন্য ছিল, তাই আর কি। আপনি কথা দিয়ে কথা রাখেন না, খুব বাচ্চা মানুষ। জান বাচ্চা এরকম রিয়েক্ট করে না জান। ঠিক আছে করবো না বলে তে ড্রামা করে কান্না করতে করতে একপাশ ফিরে ঘুমিয়ে যায়। আর তারপরে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়, মানে তারা দুইজন সকাল 6টা বাজে ঘুমিয়েছে। তারপরে 8 ঘন্টা পরে মানে দুপুর 2টা বাজে তের ঘুম ভাঙে। তে উঠে দেখে তার পাশে জাঙ্কুক নেই, আর তে খুব জোরে জোরে চিৎকার করে করে কান্না করতে থাকে। তারপর জাঙ্কুক তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে ছুটে আসে। জান কি হয়েছে জান, তুমি কান্না করছো কেন? আমার অনেক খিদে পেয়েছে, আমাকে এখনই এনে খাবার দিন, আমার অনেক খিদে পেয়েছে। ওকে, আমি এখনই খাবার রেডি করে আনতেছি বলে জাঙ্কুক চলে যায় খাবার রেডি করে আনার জন্য।
তারপর টিও সুন্দর করে উপর থেকে নিচে নেমে আসে। আজকে প্রথম টি শ্বশুর বাড়িতে আসার পরে উপর থেকে নিচ পর্যন্ত নামলো। সে দেখলো তার শ্বশুর বাড়িটা কত সুন্দর। একটা গ্যাংস্টারের বাড়ি বলে কথা, সুন্দর না হয় কোনো উপায় আছে? পুরো বাড়ি কালো কালার, সবকিছু কালো দিয়ে ডেকোরেশন করা, সবকিছু ব্ল্যাকের মধ্যেই হয়েছে। শুধুমাত্র এই বাড়ির দুটো মানুষই ফর্সা, আর না হলে সব ফার্নিচার থেকে শুরু করে ফ্লোর, দেওয়াল সবকিছু ব্ল্যাক। এই নিচে এসে সুন্দর করে একটা সোফার মধ্যে বসে যায়, যে সোফা থেকে সুন্দর করে জাঙ্কুকের রান্নাঘরটাকে দেখা যাচ্ছিল। আর জাঙ্কুকও ডাইরেক্ট গিয়ে রান্নাঘরে চলে যায় তার প্রাণপ্রিয় বউয়ের জন্য রান্না করার জন্য। কি সোনার মেয়েরা কপাল আমার, বিয়ে করছি বোনকে রান্না করে খাইতে পারবো না, আমি রান্না করে লাগতেছি। মাশাআল্লাহ, এত সুন্দর কপাল কি কোনো বেড়াইতে হয়? আমার একমাত্র হয়েছে। ওয়াও, কেউ কি আমার নোবেল ড্রিম করতে পারে না? কি সমস্যা আপনার, কি সমস্যা? হ্যাঁ, আপনি এত বিক্রি করতেছেন কেন? আপনি কি আমায় ইনসাল্ট করতেছেন? না জান, ইনসাল্ট করি না, তোমার সুনাম করতেছি। আমি তো কাজ করতেছিলাম, তুমি বুঝতে পারতেছো না? বুঝতে পারতেছি, শুধু দেখতে পারতেছি। আমি বয়স্ক হতে পারে কিন্তু সবকিছু বুঝি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসব সম্বন্ধে বুঝতাম না, কিন্তু আপনি এসব সম্বন্ধে ধারণা দিয়ে দিচ্ছেন। সো এখন আমার জানা আর বোঝার কোনোটাই বাকি নেই। বই এগুলো কথা তো না মনে হচ্ছে পুরো বুলেট। এক্সকিউজ মি মিস্টার হাজব্যান্ড, আপনি আমাকে কিছু বললেন না? কিছু বলতে পারি নাকি তোমাকে? আমি পুরো দুনিয়া শাসন করি আর আমার বউ আমাকে শাসন করে। বাহ জাঙ্কু, এই তো শেষ করে নিতি। দেখতে দেখতে আমি অনেক কিছু দেখবি। তোকে সারা জীবন সবাই রান্না বান্না করে খাইছে, এখন তুই তোর বউকে রান্না করে খাওয়াবি। বাহ কত সুন্দর। শুনলো সবগুলো কথাই, কিন্তু জবাবই দিল না। সে মুচকি মুচকি হাসে জাঙ্কুকের এসব কথাবার্তা শুনে। আসলে একদিনের ভিতরেই জাঙ্কুক তেইকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, আর তেইর মনে জাঙ্কুকের প্রতি একটা সফট কর্নার তৈরি হতে থাকে। আসলে জাঙ্কুক তো তেইকে পছন্দ করেই বিয়ে করেছে। জাঙ্কুক তেইর রূপের মুগ্ধ হয়ে তেইকে পছন্দ করে তারপর জাঙ্কুকের কাছ থেকে চেয়ে নিয়েছে, যার কারণে তেই জাঙ্কুকের কাছে একটু বেশি স্পেশাল। আর স্পেশাল মানুষটার জন্য সব মানুষই পাল্টাতে পারে, এটা জাঙ্কুকের জন্য ব্যতিক্রম না। সে পুরো দুনিয়ার কাছে একজন ভয়ঙ্কর গ্যাংস্টার হলেও সে তার বউয়ের কাছে একটা বিড়াল ছাড়া আর কোনো কিছুই না। তারপর জাঙ্কুক রান্নাবান্না করে সুন্দর করে সার্ভ করে তের কাছে আনে। তারপর জাঙ্কুক আর তে দুজনেই ব্রেকফাস্টটা করে নেয়, না মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুইটাই একসাথে করে, যেহেতু দুপুর 2টা তখন বাজে তাই। তো এভাবেই সুন্দরভাবে তেকুকের জীবন জিন্দেগিটা চলতে থাকে। এভাবেই কেটে যায় 4টা বছর। তের ইন্টার পরীক্ষা দেওয়া কমপ্লিট, এখন তে এডমিশন লেভেল চলছে। তে এডমিশনের জন্য অনেক বেশি খাটাখাটনি করে পড়াশোনা করছে, যে জিনিসটা জাঙ্কুকের একদমই ভালো লাগে না। জাঙ্কুক চায় যাতে সারাক্ষণ জাঙ্কুককে সময় দেয়, কিন্তু তেই তো পড়ে আছে তে পড়াশোনা নিয়ে। আসলে তে অনেক আগে থেকে অনেক বেশি ভালো স্টুডেন্ট ছিল, আর তে এখন মেডিকেলের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল, যার কারণে ইদানিং তে জাঙ্কুককে তেমন একটা টাইম দিতে পারে না, যেই কারণে জাঙ্কুক একটু বেশি বিরক্ত তের উপরে। জান, হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাঁচামরিচ, ভালো করে সিদ্ধ করে খায় নিস। শয়তান বেটা, তা কি করে রাতের বেলা করছিস না? আর আজ কি আমার এক্সাম নেই, আমার পড়াশোনা নেই, কি চাও তুমি? সারাক্ষণ তোমার সাথে চিপকে থাকি? জান, এত বড় ধমক দিলা, আরেকটু হলে তো পুরো কলেজে আমার উল্টে যেত। তাহলে দিব না আমি? আমাকে পড়তে হবে জাঙ্কুক, তুমি বুঝতে পারতেছো না? দেখো, তুমি চাও না জান যে তোমার বউ ডাক্তার হয়? তুমি চাও না যে তোমার বউ ডাক্তার হবে, সবাইকে ট্রিটমেন্ট দিবে? তুমি তো এটা চাও তাই না জান পাখি? নরসারি, তোর সব দূরে থেকে আদর লাগবে না। যা, তুই যে ডাক্তার হয় সব মানুষের যে চিকিৎসা দেয়, আমাদেরকে তো জানার চিকিৎসা দরকার নেই বলে জাঙ্কুক একটু ফুলানি মেরে জাঙ্কুক এখান থেকে চলে যায়। গিয়ে বারান্দা দাঁড়িয়ে নিজের মন মতো সিগারেট টানতে থাকে। আসলে তুই বুঝতে পেরেছে যে তের জামাই মানে জাঙ্কুক অনেকটা অভিমান করেছে, তার জন্য তেও যায় নিজের স্বামীর অভিমান ভাঙানোর জন্য। জান প্লিজ আমার উপর রাগ করো না, আমি সো সরি, আমি জানি তোমার সাথে এরকম বিহেভ করাটা আমার ঠিক হয়নি, কিন্তু দেখো আমার সামনে এক্সাম আছে। হ্যাঁ তো আমি কি বলছি যে তুমি এক্সাম ছাড়া আমার পিছনে পড়ে থাকো? আমি কি একবারের জন্য বলছি যে তুমি এক্সাম দিও না? নাকি আমি বলছি যে তুমি এখানে আসো? না, তুমি তো কোনোটাই বলো নাই। জান প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি তোমার উপর রাগ করে নাই, তুমি যাও। তুমি আমার বলো, আমার একদম ভালো লাগে না। তুমি বলো আমার উপর তুমি রাগ করো নি? বলো তো রাগ করি না, আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে তুমি আমার সাথে রুমে চলো। না, আমি রুমে যাবো না, আমি এখানেই থাকবো। তুমি যাও, গিয়ে পড়াশোনা করো, আমি একটু পরে আসবো। না, তুমি এখনই আসবা। বাচ্চামি করো না। না আমি করবো, আমি তো বাচ্চাই। জান প্লিজ আসো, প্লিজ 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 প্লিজ। আমি এখন যাবো না, তুমি যাবে, তুমি আসো বলে তুই জাঙ্কুকে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে যায়। আর তারপর তুই নিচে থেকে জাঙ্কুকে কিস করে। জান এত রাগ করতেছে বলো, বইয়ের উপর একদম রাগ করতে নেই, আমার কলিজা আমার টুকরা বলে তুই জাঙ্কুককে ইচ্ছে মতো আদর করতে থাকে। আর তারপরে তারা ডুবে উলালা উলালা সাগরে। সো ইউ নো হোয়াট আই মিন। হাসি খুশি খুনসুটির ভিতরে জীবনটা খুব সুন্দর আর ভালোভাবেই কাটছে।